হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমার আগের ভিডিওতে আমি অ্যাডমিশন অফ পার্টনারের গুডউইল ট্রিটমেন্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আগের ভিডিওটি দেখবে। অ্যাডমিশন অফ পার্টনারের খুব ভালো একটা ভিডিও আগের ভিডিওতে আমি তৈরি করেছি। যারা এখনো দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখবে। আর আজকের ভিডিওতে আমরা অ্যাডমিশন অফ পার্টনারের বড় অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তো অ্যাডমিশন অফ পার্টনার থেকে বড় অঙ্ক করতে গেলে আমাদের তিনটে জিনিস বানাতে হয়। এটা তোমরা অনেকেই জেনে গেছো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে হয় একটা, তার সঙ্গে একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হয়, আর নতুন পার্টনার অ্যাডমিশন নেওয়ার পর যে রিভাইজড ব্যালেন্স শিট হয় সেই ব্যালেন্স শিটটা বানাতে হয়। অর্থাৎ অ্যাডমিশন অফ পার্টনার বড় অঙ্ক যদি আমাদের করতে হয়, অর্থাৎ কোনো পার্টনার যদি অ্যাডমিশন নেয়, তখন সেক্ষেত্রে আমাদের তিনটে জিনিস বানাতে হয়। একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে রিভাইজড ব্যালেন্স শিট আফটার দ্য অ্যাডমিশন অফ নিউ পার্টনার। এখন প্রশ্ন হলো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট জিনিসটা কি। দেখো, যখন নতুন পার্টনার অ্যাডমিশন নেয় তখন আগের যে পুরনো ভ্যালুগুলোতে ব্যালেন্স শিটের অ্যাসেট লায়াবিলিটি গুলো দেখানো আছে ওগুলোকে রিভ্যালুড ফিগারে নিয়ে আসতে হয়। সাপোজ ধরো একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা আজ থেকে 5 বছর আগে কেনা হয়েছে, তারপর সেটা ডেপ্রিসিয়েট করে তার ভ্যালু আরো কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিল্ডিংটা এখন বাজারে বিক্রি করলে তোমরা জানো ল্যান্ড বিল্ডিং এগুলোর দাম আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। তো বিল্ডিংটা যদি বাজারে বিক্রি করি, এখন দেখা গেল যে বইতে যে দামে রেকর্ড করা আছে তার থেকে অনেকটা বেশি দাম পাওয়া যাবে। তাহলে আমরা যদি সেই প্রেজেন্ট দামে অ্যাসেটটাকে রেকর্ড না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টসটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা ওই অ্যাডমিশনের সময় যখন নতুন পার্টনার অ্যাডমিশন নেয় তার আগে আমরা কি করি, অ্যাসেটস এবং লায়াবিলিটিস দুটোরই রিভ্যালুট করে নতুন যে প্রেজেন্ট ভ্যালু সেই ভ্যালুতে সেটাকে রেকর্ড করি। লায়াবিলিটির ক্ষেত্রেও করি, অ্যাসেটের ক্ষেত্রেও করি। এবার এক্ষেত্রে কিছু কিছু অ্যাসেট বাড়তে পারে, আবার কিছু কিছু অ্যাসেট কমতেও পারে ভ্যালু। তেমনি কিছু কিছু লায়াবিলিটিস বাড়তেও পারে, আবার কিছু কিছু লায়াবিলিটির ভ্যালু কমতেও পারে। তো সেই যে অ্যাসেটস বা লায়াবিলিটিস ভ্যালু বাড়বে বা কমবে এবং তার ফলে যে একটা বিজনেসে প্রফিট বা লস হতে পারে সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে প্রেজেন্ট করি। এবং লাস্টে রিভ্যালুয়েশন কমপ্লিট করার পর রিভ্যালুয়েশনের যে প্রফিট বা লস হয় সেটা ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেয়। ঠিক আছে? এরপরে আমরা কি করি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, সেখানে পার্টনারদের যে ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্স আছে সেটা বসাই। তারপরে কোনো রিজার্ভ থাকলে, কোনো প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স থাকলে লায়াবিলিটি সাইডে, যেগুলোকে আমরা আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ বলি। অ্যাকচুয়ালি ওগুলো ওল্ড পার্টনাররাই যখন বিজনেসে ছিল ওই প্রফিটগুলো ক্রিয়েট হয়েছিল, কিন্তু কোনো কারণে ওরা টাকাটা ডিস্ট্রিবিউট করেনি, নিজেদের কাছে রিজার্ভ হিসাবে বিজনেসে ফেলে রেখেছিল। এখন নতুন পার্টনার যখন অ্যাডমিশন নেবে তখন ওই রিজার্ভ বা ওই পিএল এর ব্যালেন্স এগুলো কি করবে, ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেবে, তারপরে নতুন পার্টনারকে অ্যাডমিশন করাবে। তো সেই জন্য কোনো জেনারেল রিজার্ভ থাকলে, কোনো প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স থাকলে লায়াবিলিটি সাইডে, সেগুলো হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, সেগুলো আমরা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক একইভাবে যদি কোনো অ্যাসেট দিকে কোনো প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স থাকে বা প্রিলিমিনারি এক্সপেন্স থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স থাকে, এরকম ধরনের কোনো আইটেম যদি থাকে, এগুলো বেসিক্যালি ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এবং এগুলো হচ্ছে লস। তো এই লসগুলো তেমনি ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে নতুন পার্টনার অ্যাডমিশন নেওয়ার আগে। হয়ে গেল। তারপরে নতুন পার্টনার দুটো টাকা বিজনেসে নিয়ে আসবে, এটা আমি আগেও বলেছি, আগের ভিডিওতে আছে, ভালো করে দেখে নেবে আগের ভিডিওটা। নতুন পার্টনার বিজনেসে দুটো টাকা নিয়ে আসে। একটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল, গুডউইলের দাম হিসাবে সে কিছু টাকা নিয়ে আসে, যেটা ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেয়। এছাড়াও নতুন পার্টনার আর একটা ক্যাপিটাল হিসাবে টাকা নিয়ে আসে, যেটা বিজনেসে ইনভেস্ট করবে সে, এবং সে যদি আবার বিজনেস ছেড়ে চলে যায় তখন সেই ক্যাপিটালটা সে উইথড্র করে নিয়ে চলে যাবে। তো এইভাবে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আগে বানাবো, তারপরে রিভ্যালুয়েশনের প্রফিট লসটা পার্টনারদের মধ্যে ভেঙে দেবো, তারপরে পার্টনার্স ক্যাপিটাল গুলো বানাবো। বানানোর পরে পার্টনারদের যে রিভাইজড ব্যালেন্স গুলো আসবে, পার্টনার্স ক্যাপিটালের ক্লোজিং ব্যালেন্স, যেটা আমরা পার্টনার্স ক্যাপিটালে টু ব্যালেন্স সিডি বলে লিখি। তারপরে এই যে অ্যাসেট লায়াবিলিটি ক্যাপিটাল এইগুলোর যে চেঞ্জ হলো, কোনোটা বাড়লো কোনোটা কমলো, এইগুলোকে চেঞ্জ করে বাড়িয়ে কমিয়ে যেভাবে বেড়েছে বা কমেছে সেইভাবে রিভাইজড ব্যালেন্স শিটে আমরা লিখবো। লিখে যে রিভাইজড ব্যালেন্স শিট বানাবো, তার ফলে কি হবে, নতুন পার্টনারের অ্যাডমিশন হলো এবং তারপর থেকে আবার নতুন পার্টনারকে নিয়ে আবার পার্টনারশিপ ফার্ম স্টার্ট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পার্টনারশিপ ফার্ম করার সিস্টেম। এবার এখানে একটা খুব সুন্দর অঙ্ক আমি তোমাদের সেট করেছি, যে অঙ্কটার মাধ্যমে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাডমিশন অফ পার্টনারে কি কি হয় বা কিভাবে করতে হয়। শুধু তাই নয়, এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে আসার খুব চান্স আছে,
এবারে কিন্তু তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু জার্নাল এন্ট্রির উপরে অত্যন্ত বেশি গুরুত্ব দাও। অনেকেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছো কিন্তু জার্নালের কনসেপ্ট হয়নি, বাঁ দিক ডান দিক করে এইভাবে তোমরা রেকর্ড করছো। অর্থাৎ অ্যাসেট বাড়লে রিভ্যালুয়েশনের ডান দিকে লিখছো, অ্যাসেট কমলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে লিখছো, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট দিকে লিখছো, কমলে ডেবিট দিকে লিখছো। এইভাবে তোমরা একটা নিজেদের মতন ঠিক করে নিয়েছো যে বাড়লে বাঁ দিকে লিখবো, কমলে ডান দিকে লিখবো। কিন্তু এটা কিন্তু কোনো কনসেপ্ট নয়। এইভাবে কিন্তু হবে না। তার কারণ তোমাদের পরীক্ষায় এখন সিবিএসসি ধাঁচের ছোট ছোট কোয়েশ্চেন্স দেবে। ধরো 2 মার্কসের একটা জার্নাল এন্ট্রি দিল, 3 মার্কসের হয়তো শুধু বললো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বানাও, কিংবা বললো শুধু জার্নাল এন্ট্রিজ করে দেখাও, কিংবা 2 মার্কসের একটা গুডউইল ট্রিটমেন্ট দিল। তো এইগুলো যদি তোমাদের করতে হয়, জার্নাল এন্ট্রির ভালো কনসেপ্ট থাকা দরকার। ডেবিট ক্রেডিট ওই বাঁদিক ডান দিক করে বসালে কিন্তু হবে না। তাই তোমরা যে যেখানেই পড়ছো, স্যারের থেকে খুব ভালো করে জেনে নাও যে প্রত্যেকটা ট্রানজাকশনস এর জন্য জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে, এবং জার্নাল এন্ট্রিটা তোমরা খাতায় নোট করে নাও। ঠিক আছে? তো আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমি একটা কমপ্লিট অঙ্ক নিয়েছি এবং অ্যাডমিশনের অঙ্ক, এবং সেখানে জার্নাল জার্নাল থেকে লেজার মানে রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট কিভাবে আমরা বানাবো সেই ব্যাপারে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি যদি দেখো, তোমাদের অ্যাডমিশন অফ পার্টনার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, একদম গ্যারেন্টি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। প্রথমে দেখো, আমরা এবার বলি এখানে অঙ্কটা কিরকম আছে। এ অ্যান্ড বি আর দ্য পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। আগে অঙ্কের মানেটা ভালো করে বুঝবে। এ আর বি দুজন পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। ওদের ব্যালেন্স শিট দেওয়া আছে, এ আর বি এর ব্যালেন্স শিট দেওয়া আছে 31 মার্চ 2020-তে। ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাচ্ছ কি কি আছে একটু দেখে নাও। লাইবিলিটি সাইডে পার্টনার্স ক্যাপিটাল আছে 1,20,000, এ এর ক্যাপিটাল আছে 1,20,000, বি এর ক্যাপিটাল 80,000, দুটো মিলিয়ে 2,00,000 টাকা। জেনারেল রিজার্ভে একটা 60,000 আছে, ক্রেডিটরসে 40,000 আছে, বিলস পেয়েবলে 10,000 আছে, 3,10,000 আছে টোটাল। আর এদিকে বিল্ডিং আছে 80,000, গুডউইল আছে 20,000, প্ল্যান্ট আছে 70,000, ফার্নিচার 34,000, স্টক আছে 36,000, ডেটর্স 40,000 থেকে 5,000 প্রভিশনস আছে লেস করে 35,000, বিল রিসিভেবল একটা আইটেম আছে 10,000, ব্যাংকের ব্যালেন্স আছে 15,000, আর প্রফিট অ্যান্ড লসের একটা ডেবিট ব্যালেন্স আছে 10,000। এইভাবে 3,10,000 মেলানো আছে। অর্থাৎ আমাদের একটা ব্যালেন্স শিট দিয়ে দেওয়া আছে। এ আর বি যারা পার্টনার ছিল আগে থেকে এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। নিচের অ্যাডজাস্টমেন্টে কি বলছে দেখো। বলছে দে অ্যাডমিটেড এ নিউ পার্টনার সি, নতুন পার্টনার সি কে তারা জয়েন করাচ্ছে। সি কত অংশ প্রফিট পাবে না, 1/4 শেয়ার ইন বিজনেস। সি ইন ফিউচারে জয়েন করার পর প্রফিটের 1/4 অংশ সি কে দিতে হবে। আর সি জয়েন করছে 1/4/2020 থেকে, মানে যেদিনের আমাদের ব্যালেন্স শিটটা দেওয়া আছে 31 মার্চ 2020-তে, ঠিক তার পরের দিন 1 এপ্রিল 2020-তে সি জয়েন করছে। তো সেই দিন অ্যাসেটস লাইবিলিটির কি চেঞ্জ হয়েছে, বলছে ভ্যালু অফ বিল্ডিং, বিল্ডিং এর ভ্যালু অ্যাপ্রিসিয়েট হচ্ছে 25% বাড়ছে। অ্যাপ্রিসিয়েটেড বাই মানে হচ্ছে এত টাকার দ্বারাই বাড়ছে। বাই আর টুটা কিন্তু তোমরা খুব খেয়াল রাখবে। বাই কথার মানে হচ্ছে দ্বারা, অর্থাৎ এত টাকার দ্বারাই বাড়ছে, অর্থাৎ বিল্ডিং 25%ই বাড়ছে, অর্থাৎ 25% সমান যেটা সেই অ্যামাউন্টটাই বাড়ছে। আর পরেরটা যেমন বলেছে প্ল্যান্ট ইজ টু বি ভ্যালুড অ্যাট 75,000, মানে প্ল্যান্টের অ্যাট প্রেজেন্ট ভ্যালু হবে 75,000। ব্যালেন্স শিটে যে ফিগারটা দেওয়া আছে আর অ্যাট প্রেজেন্ট ভ্যালু 75, দুটোর মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটাই কিন্তু প্ল্যান্ট বাড়বে বা কমবে। ঠিক আছে? স্টকেরও তাই হবে, স্টকের ভ্যালু বলে দিয়েছে, স্টকের রিভ্যালুড ফিগার হবে 32,000। প্রভিশন ফর ডাউটফুল ডেটস মেনটেন করতে হবে 20% অন ডেটর্স, ডেটর্সের 20% প্রভিশন মেনটেন করতে হবে। বলছে দেয়ার ইজ অ্যান আনরেকর্ডেড লাইবিলিটি অ্যামাউন্টিং টু 4,000 টু বি অ্যাকাউন্টেড ফর, মানে এখানে একটা আউটস্ট্যান্ডিং বা আনরেকর্ডেড লাইবিলিটি আছে 4,000 টাকা, যেটা আমাদের বিজনেসে লাইবিলিটি হিসাবে দেখাতে হবে। এবার বলছে গুডউইল অফ দ্য ফার্ম শ্যাল বি ভ্যালুড 36,000। ওই দিন ফার্মের টোটাল গুডউইল হচ্ছে 36,000। তোমরা জানো নতুন পার্টনার টোটাল গুডউইলের মধ্যে তার একটা অংশ নিয়ে আসে, এখানে লিখেছে সি ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, সি তার শেয়ার অফ গুডউইলটা ক্যাশে নিয়ে আসবে। আর সি যত টাকা ক্যাশে নিয়ে আসছে তার হাফ অফ দ্য গুডউইল প্রিমিয়াম উইথড্রন বাই এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি কিন্তু সেই গুডউইলের হাফ অংশ, মানে যত অংশ সি নিয়ে আসছে, এ আর বি যত অংশ পাচ্ছে তার হাফ অংশ করে আবার এ আর বি তুলে নেবে। আর একটা জিনিস বলেছে আফটার সিজ অ্যাডমিশন, সি অ্যাডমিশন নেওয়ার পর নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যামং এ বি সি, এ বি এবং সি এর মধ্যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও হবে 3:2:2। আরো একটা জিনিস বলেছে সি কত টাকা ক্যাপিটাল নিয়ে আসবে, এখানে ডাইরেক্ট বলেনি। এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট। বলছে সি উইল ব্রিং 50% of the adjusted combined capital of A and B as his capital, অর্থাৎ লাস্টে এ আর বি এর যে ক্যাপিটালের ব্যালেন্স বেরোবে ওইটাকে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বলে। তার কম্বিনেশন মানে কম্বাইন্ড মানে হচ্ছে তার যোগফল, অর্থাৎ এ আর বি এর যে ক্যাপিটাল ব্যালেন্স বেরোবে লাস্টে সবকিছু করার পর, যেটা আমরা টু ব্যালেন্স সিডি বলে লিখি, সেই টোটাল ক্যাপিটাল ব্যালেন্সটা যোগ করার পর তার 50% করে যে টাকাটা আসবে সেটাই কিন্তু সি বিজনেসে ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে। এখানে দেখো বলেছে জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশনস এন্ড অলসো প্রিপেয়ার, বলেছে দেখো এই
আইটেমগুলোর জন্য কি কি জার্নাল এন্ট্রি হয় সেটা তোমাদের পাস করতে হবে। অ্যান্ড অলসো প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপরে জার্নাল এন্ট্রি করার পর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও বানাবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও বানাবে, আর সি আসার পর যে নতুন ব্যালেন্স শিট, রিভাইজড ব্যালেন্স শিট সেটাও বানাতে হবে। অর্থাৎ একটা কমপ্লিট অঙ্ক, সবকিছু মোটামুটি বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট দিয়ে এই অঙ্কটা আমি সেট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা অঙ্কের মধ্যে অনেক কিছু কভারেজ থাকে। তো প্রথমে আমরা কি করব, দেখো রিভ্যালুয়েশনের ফলে, রিভ্যালুয়েশনে যে ইনক্রিজ ডিক্রিজ হবে তার ফলে কিছু কিছু আইটেম রিভ্যালুয়েশনটা ডেবিট হবে, আবার কিছু কিছু আইটেমের ফলে রিভ্যালুয়েশনটা ক্রেডিট হবে। তো আমরা কি করেছি, যে যে আইটেমগুলোর ফলে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, মানে রিভ্যালুয়েশনে টু বলে লিখতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটার ডেবিট টু বলে লিখতে হবে, সেই আইটেমগুলো আমরা একদিকে নিয়ে নিয়েছি। দেখো কিভাবে করেছি। প্রথমে আমি সলিউশনটা দেখো, বিল্ডিং অ্যাকাউন্ট আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এই দুটো ইনক্রিজ করেছে, সরি বিল্ডিং অ্যাকাউন্ট আর প্ল্যান্ট অ্যাকাউন্ট এই দুটো ইনক্রিজ করেছে, একটু লক্ষ্য করে দেখো। আর সব কটা ট্রানজাকশনের এখানে ডেট হবে কিন্তু 1 এপ্রিল 2020-তে। তো দেখো বিল্ডিং অ্যাকাউন্ট, বিল্ডিং আমাদের অ্যাডজাস্টমেন্টে বলেছে 25% ইনক্রিজ করবে, অ্যাপ্রিসিয়েট মানে ইনক্রিজ করা। তো বিল্ডিং এর ভ্যালুটা এখানে কত আছে দেখতে পাচ্ছ, 80,000। 80,000 এর 25% মানে হচ্ছে 20,000 টাকা। তো 20,000 টাকা বিল্ডিং বাড়বে, আর বিল্ডিং বাড়লে আমরা কি করব, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করব। দেখো একটা জিনিস তোমাদের বলি, রিভ্যালুয়েশনটা কি করে করবে, অ্যাসেটস গুলো বাড়লে অ্যাসেটস গুলো ডেবিট করবে, অপর পার্টির রিভ্যালুয়েশনটা ক্রেডিট করবে। কি বললাম, অ্যাসেট গুলো বাড়লে অ্যাসেটস গুলোকে ডেবিট করবে, যে যে অ্যাসেট বাড়বে সেই নাম দিয়ে অ্যাসেট গুলোকে ডেবিট করবে, অপর পার্টির রিভ্যালুয়েশনটা ক্রেডিট করবে। আর যদি অ্যাসেট কমে তাহলে যে যে অ্যাসেট কমবে সেগুলোকে ক্রেডিট করবে, যেহেতু অ্যাসেট হচ্ছে ডেবিট আইটেম, সেটা যদি কমাতে হয় তাহলে ক্রেডিট করে কমাতে হবে। তাহলে অ্যাসেট যদি কমে, সেই যত টাকা করে কমবে সেই অ্যাসেট গুলোকে ক্রেডিট করতে হবে, আর অপর পার্টির রিভ্যালুয়েশন ডেবিট করতে হবে। একইভাবে লায়াবিলিটি গুলো হচ্ছে ক্রেডিট আইটেম, তাই লায়াবিলিটি যদি আমাকে বাড়াতে হয়, লায়াবিলিটি এবং প্রভিশনস দুটোই, লায়াবিলিটি এবং প্রভিশনস যদি বাড়াতে হয় তাহলে আমরা লায়াবিলিটি এন্ড প্রভিশনস গুলো ক্রেডিট করব, অপর পার্টির রিভ্যালুয়েশনটা ডেবিট করব। আর যদি লায়াবিলিটি এন্ড প্রভিশনস যদি আমায় কমাতে হয় তাহলে লায়াবিলিটি এন্ড প্রভিশনস যেগুলো ক্রেডিট আইটেম ওগুলো কমাতে গেলে ডেবিট করব, অপর পার্টি রিভ্যালুয়েশনটা ক্রেডিট করব। এইভাবেই আমরা কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারবো। তো আমাদের এখানে বিল্ডিং এর ভ্যালু অ্যাপ্রিসিয়েট করছে মানে বাড়ছে, তাহলে বিল্ডিং অ্যাকাউন্টটা ডেবিট করব 20,000 দিয়ে। আর প্ল্যান্টের ভ্যালু লক্ষ্য করে দেখো, প্ল্যান্টের ভ্যালু এখানে 70,000 আছে, 70,000, যেটা বলছে প্ল্যান্টের ভ্যালুটা হয়ে যাবে 75,000। নিচের অ্যাডজাস্টমেন্টে বলেছে যে প্ল্যান্টের ভ্যালুটা হয়ে যাবে 75,000, তাহলে 5,000 ইনক্রিজ করতে হচ্ছে, তাহলে দুটোই ইনক্রিজ করছে। তাহলে দেখো আমরা জার্নাল এন্ট্রিতে কি লিখলাম, আমরা জার্নাল এন্ট্রিতে লিখলাম বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 20,000, ঠিক আছে, আর প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট করলাম 5,000, দুটো যোগ করে টোটাল রিভ্যালুয়েশনে ক্রেডিট করলাম 25,000। রিভ্যালুয়েশনে ডেবিট মানে বাই বাই করে লেখার মতন এই দুটো আইটেমই পাচ্ছি, বিল্ডিং আর প্ল্যান্ট, এছাড়া নেই। এরপরে দেখো বাকি তিনটে আইটেম আছে, যেমন আছে স্টক, স্টকের ভ্যালু 32,000 হয়ে যাচ্ছে 32,000। লক্ষ্য করে দেখো এখানে স্টকের ভ্যালু কত শো করছে, দেখো স্টকের ভ্যালু ছিল 36,000, যেটা হয়ে যাচ্ছে 32,000, অর্থাৎ 4,000 স্টক রিডিউস করছে। তো স্টকটা রিডিউস করলে স্টকটা ক্রেডিট করতে হবে, যেহেতু এটা অ্যাসেট, ঠিক আছে। তো স্টকটা আমরা ক্রেডিট করব, দেখো এখানে জার্নাল এন্ট্রি, পরের জার্নাল এন্ট্রি 2 নম্বর জার্নাল এন্ট্রিতে আমরা স্টককে ক্রেডিট করেছি, দেখতে পাচ্ছ 4,000 দিয়ে স্টকটা ক্রেডিট করেছি, ঠিক আছে। তারপরে দেখো প্রভিশন ফর ব্যাড ডেট আমাদের মেনটেন করতে বলেছে, যেটা হচ্ছে ডেটর্স এর 20%। আমাদের এখানে ডেটর্স এর ফিগারটা শো করছে 40,000, এটা একটু ভালো করে বুঝে নাও। বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট মেনটেন করতে হবে ডেটর্স এর 20%। তো আমাদের ডেটর্স আছে 40,000, 40,000, 40,000 এর 20% করলে হচ্ছে 8,000। তো 8,000 আমাদের প্রভিশন করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দেখো 5,000 আগে থেকেই প্রভিশন আছে, তাহলে 5,000 আর প্রভিশন করতে হবে না, আমাদের টোটাল প্রভিশন দরকার 40,000 এর 20% মানে হচ্ছে 8,000, কিন্তু তার মধ্যে 5,000 অলরেডি আমার প্রভিশন রয়েছে, তাহলে আমি আর বাকি 3,000 প্রভিশন করব। প্রভিশন একটা লাইবিলিটি, তো সেটা ইনক্রিজ করলে ক্রেডিট করতে হবে, অপর পার্টির রিভ্যালুয়েশন ডেবিট করতে হবে। তাহলে আমরা পরের এন্ট্রিতে ওইখানেই করলাম, দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন করেছি 3,000, দেখতে পাচ্ছ, টু প্রভিশন ফর ব্যাড ডেট করেছি 3,000, দেখতে পাচ্ছ, এই হয়ে গেল প্রভিশনের ট্রিটমেন্ট। আর একটা আউটস্ট্যান্ডিং লাইবিলিটি আমাদের 4,000 ক্রিয়েট করতে বলেছে এখানে, এই যে লেখা আছে ই নম্বর পয়েন্টে, দেয়ার ইজ অ্যান আনরেকর্ডেড লাইবিলিটি অ্যামাউন্টিং টু 4,000, দেখতে পাচ্ছ 4,000 একটা আনরেকর্ডেড লাইবিলিটি ক্রিয়েট করতে হবে। তো লাইবিলিটি বাড়াতে হবে, তার মানে লাইবিলিটি বাড়লে লাইবিলিটির ক্রেডিট হবে, অপর পার্টির রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে আমাদের আরেকটা এন্ট্রি আসছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং লাইবিলিটি বলে 4,000। তাহলে তিনটে ক্রেডিট হচ্ছে, একটা টু স্টক, একটা টু প্রভিশন ফর ব্যাড ডেট, আর একটা টু আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, এই তিনটে যোগ করে টোটাল রিভ্যালুয়েশনকে আমরা ডেবিট করে দিলাম 11,000, হয়ে গেল। রিভ্যালুয়েশনের আইটেম আর কিছু নেই। এবারে রিভ্যালুয়েশনের যে প্রফিটটা হবে, প্রফিট না লস, এবার দেখো কি করে বুঝবো, রিভ্যালুয়েশন ডেবিটও হয়েছে ক্রেডিটও হয়েছে। দেখো ভালো করে শোনো, রিভ্যালুয়েশন যদি ক্রেডিট হয়, ক্রেডিটটা যদি বেশি হয় ডেবিটটা কম হয়, তাহলে সেটা হলো প্রফিট। রিভ্যালুয়েশনে দেখো ক্রেডিটটা বেশি হয়েছে, ক্রেডিট হয়েছে কত 25,000, আর রিভ্যালুয়েশনে ডেবিট হয়েছে কত 11,000, তাহলে ক্রেডিটটা বেশি ডেবিটটা কম, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে প্রফিট, ঠিক আছে।
আবার উল্টো হবে, যদি দেখা যায় যে রিভ্যালুয়েশনের ডেবিটটা বেশি, ক্রেডিটটা কম, তাহলে সেই ডিফারেন্সটা তখন কিন্তু লস বলে শো করতে হবে। লস হচ্ছে, লস অন রিভ্যালুয়েশন। তো এখানে তো ক্রেডিটটা বেশি, ক্রেডিট মানে প্রফিট বেশি। তো ক্রেডিট মানে প্রফিট। তো রিভ্যালুয়েশনে ক্রেডিটটা বেশি 25,000, সেখান থেকে ডেবিটটা মাইনাস করার পর 11,000, 14,000 যেটা ব্যালেন্স পড়ে থাকছে, এটা হচ্ছে রিভ্যালুয়েশনের প্রফিট। ঠিক আছে? এই রিভ্যালুয়েশনের 14,000 প্রফিটটা ওল্ড পার্টনার এ আর বি এর মধ্যে ওদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভেঙে দিতে হবে। তো এ আর বি এর মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও সম্ভবত ছিল, ওপরে মাথায় লেখা আছে 3:2 ছিল। ঠিক আছে? হ্যাঁ, 3:2 দেখতে পাচ্ছ? এই যে 3:2 ছিল এ আর বি এর মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও। তো এই 14,000 প্রফিটটা 25,000 মাইনাস 11,000 করে রিভ্যালুয়েশনের যে প্রফিট হচ্ছে 14,000, এটা এ আর বি এর মধ্যে আমরা 3:2 তে ভেঙে দিলাম। 14,000 ইন্টু 3/5 করে দেখো 8,400 আসবে, আর 14,000 ইন্টু 2/5 করে দেখো 5,600 আসবে। তো এইভাবে আমরা রিভ্যালুয়েশন করলাম জার্নালের মাধ্যমে, এবং রিভ্যালুয়েশনের যে প্রফিট হয়েছে সেটা আমরা পার্টনারদের মধ্যে ভেঙে দিলাম। রিভ্যালুয়েশনের প্রফিট হলে ক্রেডিট সাইডটা বেশি থাকছে, তাহলে যেটুকু ক্রেডিট 14,000 বেশি থাকছে সেটাকে আমরা ডেবিট করে ক্যান্সেল করলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ডেবিট করলাম, এটা ক্যান্সেল হয়ে গেল। আর এই ডেবিটের টাকাটা মানে এই এক্সট্রা টাকাটা পার্টনারদের মধ্যে পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট করলাম, মানে আলটিমেটলি কিন্তু পার্টনাররা এই টাকাগুলো পেলো। ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট আইটেম, সেটাকে যদি আরো ক্রেডিট করি তার মানে ওদের ক্যাপিটাল বাড়লো বা ওরা ক্যাপিটাল পেলো, মানে ক্যাপিটালের সঙ্গে ওদের প্রফিটটা যোগ হয়ে গেল। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল হলো। আর যদি লস হতো এখানে, তাহলে উল্টো এন্ট্রি হতো, তখন হতো এন্ট্রি এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হতো, ওই ওল্ড রেশিওতেই ভাঙতাম, কিন্তু তখন এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ডেবিট হতো আর রিভ্যালুয়েশন ক্রেডিট হতো লস হলে, এবং তখন ওই লসটা এ আর বি এর মধ্যে ডেবিট করা মানে ওদের ক্যাপিটাল থেকে কমে যেত। বোঝা গেছে? আচ্ছা, এরপরে নতুন পার্টনার কত টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে, এইটা দেখো আমরা নিচে একটা ওয়ার্কিংস করেছি। প্রথমে দেখো, নতুন পার্টনার নিয়ম হচ্ছে নতুন পার্টনার টোটাল গুডউইলের মধ্যে তার অংশটা নিয়ে আসে, সে যত অংশের মালিক হচ্ছে। এখানে আমাদের ফার্মে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম আছে 36,000, তার মধ্যে সি আসছে 1/4 পোর্শনের জন্য, সি উইল গেট 1/4 পোর্শন। তাহলে সি শেয়ার অফ গুডউইল কত হবে? 36 এর 1/4 হবে, অর্থাৎ 9,000 হবে সি এর প্রিমিয়াম ফর গুডউইল, হুইচ ইজ ব্রট বাই সি ইন ক্যাশ অ্যাজ হিজ প্রিমিয়াম ফর গুডউইল। এখানে বলে দিয়েছে যে সি এর যত টাকা প্রিমিয়াম ফর গুডউইল আনার কথা তত টাকা সি বিজনেসে নিয়ে আসছে। তাহলে আমরা বললাম যে ফার্মের যে ওই দিন টোটাল গুডউইল থাকবে তার মধ্যে সি তার নিজের অংশটা নিয়ে আসবে। ওই দিন ফার্মের টোটাল গুডউইল বলে দেওয়া হয়েছে 36,000, আর সি এর অংশ বলে দেওয়া হয়েছে 1/4, তাই 36,000 এর 1/4 করে 9,000 নতুন পার্টনার সি প্রিমিয়াম ফর গুডউইল বলে নিয়ে আসবে। এখন এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙতে হবে, তাই জন্য আমরা এখানে স্যাক্রিফাইসিং রেশিও বার করেছি। স্যাক্রিফাইসিং রেশিও বার করার ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও অফ দ্য ওল্ড পার্টনার্স। এখানে ওল্ড পার্টনার আছে এ আর বি, দেখতে পাচ্ছ? এদের ওল্ড রেশিও ছিল 3/5 2/5, 3:2 ছিল, আর নতুন রেশিও আমাদের অঙ্কে বলে দিয়েছিল যে 3:3:2 হবে। একটু দেখে নাও, এখানে নতুন রেশিও কিন্তু বলা আছে, দেখো জি নম্বর পয়েন্টে বলা আছে নতুন রেশিও এ বি সি এর মধ্যে হবে 3:2:2, মানে এর পোর্শন নতুন রেশিওতে হবে 3/7, আর বি এর পোর্শন নতুন রেশিওতে হবে 2/7। তাহলে আমরা 3/5 থেকে 3/7 2/7 মাইনাস করব। তো দেখো আমরা 3/7 2/7 3/5 থেকে 3/7 2/7 নিউ রেশিও মাইনাস করেছি। মাইনাস করার পর এটা 6/35 আর 4/35 হচ্ছে। এটা স্যাক্রিফাইসিং রেশিও, তার মানে 6:4 হচ্ছে। এটাকে আরেকটু ছোট করলে 3:2 হচ্ছে। তো এই 9,000 টাকা যে প্রিমিয়াম ফর গুডউইল আনলো সি, সেটা আমরা 3:2 তে এ আর বি এর মধ্যে ভেঙে দেবো। এইবারে দেখো জার্নাল এন্ট্রিটা এর জন্য কি হবে, খুব ভালো করে দেখো। প্রিমিয়াম ফর গুডউইল নতুন পার্টনার নিয়ে এলে প্রথম জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল 9,000, এই এন্ট্রিটা প্রথমে আমরা পাস করব। নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এলেই প্রথম জার্নাল এন্ট্রি আমরা পাস করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট হলো। এরপরে কি করতে হবে, এই প্রিমিয়াম ফর গুডউইলের যে টাকা সেইটাকে আবার ডেবিট করে এ আর বি ওল্ড পার্টনারদের মধ্যে ওদের যে স্যাক্রিফাইসিং রেশিও 5 যেটা বেরোলো 3:2, সেই রেশিওতে স্যাক্রিফাইসিং রেশিও একটু আগে আমরা বার করেছি 3:2। তো 3:2 তে এই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আমরা ভেঙে দেবো। তো 9,000 কে 3:2 তে ভাঙবে, মানে 9,000 ইন্টু 3/5 আর 9,000 ইন্টু 2/5, এটা করলে দেখবে 5,400 আর 3,600 ব্রেকআপ হবে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল আনার জন্য দুটো এন্ট্রি পাস করতে হবে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, তারপরে সেই প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আবার এদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভেঙে দিতে হবে ওল্ড পার্টনারদের মধ্যে। এরপরে আমাদের অঙ্কে এখানে বলেছে যে ওল্ড পার্টনাররা সি যে নতুন পার্টনার যতটা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে তার হাফ অংশ টাকা তুলে নেবে। এই কথাটা বলার জন্য আমরা এই জার্নাল এন্ট্রিটা পাস করলাম।
কি করব, ওই যে এ আর বি যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকা পেলো 5,400 আর 3,600, এই টাকাগুলোর হাফ অংশ আবার এ আর বি বিজনেস থেকে তুলে নিচ্ছে। তা যদি বিজনেস থেকে তুলে নেয় তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হবে, যে পার্টনার তুলে নিল এস ক্যাপিটাল ডেবিট করব, বিস ক্যাপিটাল ডেবিট করব, আর কি করব, টু ব্যাংক অ্যাকাউন্ট করব। ঠিক আছে, কত টাকা করব না, যে টাকাগুলো ওরা পেয়েছিল তার হাফ অংশ, এ পেয়েছিল 5,400 তার হাফ অংশ করলে 2,700, বি পেয়েছিল 3,600 তার হাফ অংশ করলে 1,800। ঠিক আছে, এই দুটো টাকা এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল থেকে কমে যাবে যেহেতু ওরা তুলে নিচ্ছে, আর ফার্ম থেকে টাকা চলে যাচ্ছে, তাই জন্য 4,500 টাকা ব্যাংক ক্রেডিট করা হবে। হয়ে গেল। এরপরে একটা জিনিস আছে, আমাদের ব্যালেন্স শিটে আগে থেকে একটা গুডউইল শো করা আছে। তোমরা প্রথমেই অঙ্কটা যখন আমরা দেখছিলাম তখন আমরা বলেছিলাম যে আগে থেকেই একটা দেখো গুডউইল শো করা আছে 20,000 টাকা, দেখতে পাচ্ছ আমাদের পুরোনো ব্যালেন্স শিটে। তো এই গুডউইলটা কি করতে হয়, দেখো বলেছে এখন যে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রুলস হয়েছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী এখানে কিন্তু গুডউইল রেজ রিটেন অফ করার কোনো নিয়ম নেই। অনেকে এখনো অব্দি গুডউইল রেজ রিটেন অফ করে অঙ্ক করছে, তাতে উত্তর কিন্তু মিলে যাচ্ছে, উত্তরের কিন্তু কোনো ডিফারেন্স হচ্ছে না। কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী ক্রিয়েটেড গুডউইল হলে সেইটা কিন্তু রেজ রিটেন অফ করার নিয়ম নেই। যারা বাই গুডউইল টু গুডউইল করে একবার গুডউইলটা পার্টনার্স ক্যাপিটালে রেজ করে আবার টু গুডউইল করে রিটেন অফ করে অঙ্ক করছো, তাদের অঙ্ক কিন্তু পুরোটাই ভুল। আনসার কিন্তু মিলে যাবে, আনসার দেখে তোমরা বুঝতে পারবে না যে অঙ্কটার ট্রিটমেন্টটা ঠিক হলো কি ভুল হলো, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই ট্রিটমেন্ট কিন্তু ঠিক নেই। বাই গুডউইল টু গুডউইল করে এখন কিন্তু ট্রিটমেন্ট হয় না। যারা এই নিয়মে বাই গুডউইল টু গুডউইল করে অঙ্ক করছো তাদের অঙ্কের আনসার কিন্তু মিলে যাচ্ছে, তারা বুঝতেও পারছো না যে কি ভুল থাকছে ভেতরে। কিন্তু ওইভাবে যদি বাই গুডউইল টু গুডউইল করে তোমরা অঙ্ক করো, মানে গুডউইল রেজ করে আবার রিটার্ন অফ করে, তাহলে কিন্তু অঙ্ক পুরোটাই ভুল এবং এর জন্য কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রুলসেও বলা আছে, যে কাউন্সিলের রুলসে, যে নতুন গুডউইল ট্রিটমেন্ট যেটা করতে হবে সেটা কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। বুঝতে পারা গেছে? তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে গেলে কি করতে হবে সেটা আমি একটু বলি। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কথা কিভাবে করতে হবে সেই রুলসই কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, যার লিঙ্কটা অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এবারে কি করতে হবে, ব্যালেন্স শিটে যদি আগে থেকে কোনো গুডউইল থেকে থাকে তাহলে সেই গুডউইলটা জাস্ট ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে রাইট অফ করে দিতে হবে, এবং তার জন্য এন্ট্রি কি হবে, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল, অর্থাৎ ওল্ড পার্টনার এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল করতে হবে। ব্যালেন্স শিটে যে 20,000 টাকা গুডউইল আছে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে 3:2 তে আমরা ভেঙে দিলাম। ঠিক আছে, 20,000 কে 3:2 তে ভাঙবো, তাহলে 12,000 আর 8,000 ব্রেকআপ আসবে। এইভাবে আমরা ওল্ড গুডউইল যেটা ব্যালেন্স শিটে শো করা থাকবে সেটাকে রাইট অফ করে দেবো। আর নতুন পার্টনার যেটা নিয়ে এলো প্রিমিয়াম ফর গুডউইল সেটা তো আমরা বললামই। এরপরে আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে একটা অ্যাসেট সাইডে একটা ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে। এটা অ্যাকচুয়ালি লস। আমরা যেমন পার্টনারদের মধ্যে কোনো রিজার্ভ থাকলে বা পিএল থাকলে যেরকম ভেঙে দিই বা তাদের প্রফিটটা তাদের দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে একটা 10,000 টাকা শো করছে, এটা অ্যাকচুয়ালি একটা আনডিস্ট্রিবিউটেড লস। তো এই লসটাও কিন্তু পার্টনারদের মধ্যে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, মানে লসটা ওরা বিয়ার করবে। এবং লস বিয়ার করা মানে পার্টনারদের ক্যাপিটাল কমে যাচ্ছে, ক্যাপিটাল কমে গেলে কি করতে হবে, ক্যাপিটাল গুলো ডেবিট করতে হবে। তাই জন্য আমরা এন্ট্রি করলাম এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট, আর টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লসের অ্যাসেট দিকে থাকা মানে ওটা ডেবিট আইটেম ছিল, ওটাকে ক্রেডিট করলাম, ওটা ক্যান্সেল হয়ে গেল। আর ক্যাপিটালটা এ আর বি এর ক্যাপিটালটা ডেবিট করলাম, মানে ওদের ক্যাপিটাল দুটোও কমে গেল। আর 10,000 কে 3:2 ওল্ড রেশিওতে ব্রেকআপ করে ওদের মধ্যে লিখলাম 6,000 আর 4,000। এরপরে লাস্ট জার্নাল এন্ট্রি, যেখানে নতুন পার্টনার ক্যাপিটালের টাকাটা নিয়ে আসবে, এই ক্যাপিটালের টাকাটা এখানে বার করতে হবে। এই জার্নালটা আমি লিখে রেখেছি, কিন্তু টাকাটা আমি পরে বসাবো বলে রেখেছিলাম ক্যালকুলেট করে, কিন্তু বসাতে ভুলে গেছি। এইখানে নতুন পার্টনার সি যে টাকাটা নিয়ে আসবে সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল বলে রেকর্ড করতে হবে। তো এইবারে এই যে জার্নাল এন্ট্রি গুলো করলাম, এই জার্নাল এন্ট্রি গুলো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে জাস্ট পোস্টিং করে দেবো। পরপর খালি পোস্টিং করলেই হয়ে যাবে। দেখো আমাদের প্রথম যে জার্নাল এন্ট্রিটা রয়েছে, আমরা যে জার্নাল এন্ট্রি গুলো করলাম, প্রথম জার্নাল এন্ট্রি আছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। এইটার পোস্টিং যদি রিভ্যালুয়েশনে করি তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্টিং আসছে বাই বিল্ডিং অ্যাকাউন্ট বাই প্ল্যান্ট অ্যাকাউন্ট। দেখো আমি তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্টিং করেছি, বাই বিল্ডিং অ্যাকাউন্ট বলে লিখেছি 20,000 আর বাই প্ল্যান্ট অ্যাকাউন্ট বলে লিখেছি 5,000। দেখতে পাচ্ছ এই 20,000 আর 5,000 রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্টিং এসছে। তেমনি পরের এন্ট্রি যেটা ছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক ছিল 4,000, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটে টু প্রভিশন ফর ব্যাড ডেট ছিল 3,000 আর টু আউটস্ট্যান্ডিং লাইবিলিটি ছিল 4,000। ঠিক আছে, তো রিভ্যালুয়েশনের এইটুকুই আইটেম ছিল, এগুলো পোস্ট করার পর রিভ্যালুয়েশনের যে প্রফিটটা বেরোলো, এই যে 25,000 টাকা এখানে প্লাস করে লিখলাম, 25,000 এখানে প্লাস করলাম, এদিকটা যেহেতু বেশি 20,000 আর 5,000, এই 25,000 টাকা এদিকেও লিখলাম। টোটালে 25,000 থেকে 4,000 3,000 4,000 এই তিনটে আইটেম থেকে বাদ দেওয়ার পর 14,000 আমরা ব্যালেন্স পাচ্ছি। এটাই হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন।
তো এইটা আমরা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে পার্টনারদের মধ্যে ভেঙে দেবো ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে। 14,000 এর 3/5 আর 2/5 এ আর বি এর মধ্যে ভেঙে দিলাম। দেওয়ার পরে 8,400 আর 5,600 ব্রেকআপ এলো। রিভ্যালুয়েশন কমপ্লিট হলো। ওই জার্নাল এন্ট্রি গুলো দিয়ে কিন্তু রিভ্যালুয়েশন কমপ্লিট হলো। এরপরে চলে এলাম আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটালে প্রথম কাজ হচ্ছে পার্টনারদের ব্যালেন্স গুলো বসিয়ে দিলাম, যেটা ওল্ড ব্যালেন্স শিটে ছিল। এর ক্যাপিটাল ব্যালেন্স হচ্ছে 1,20,000 ছিল, ক্রেডিট দিকে লিখলাম। বি এর ক্যাপিটাল ব্যালেন্স, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, তাই জন্য এর ব্যালেন্সটা ক্রেডিট দিকে লিখি। আর বি এর ক্যাপিটাল ব্যালেন্স 80,000। এবারে আমাদের ওখানে একটা জেনারেল রিজার্ভের অ্যামাউন্ট ছিল। জেনারেল রিজার্ভ সম্ভবত 60,000 ছিল। দেখে নিচ্ছি জেনারেল রিজার্ভটা কত ছিল। তো সেই জেনারেল রিজার্ভটা আমাদের পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে। তো জেনারেল রিজার্ভটা আমি ভেঙে দিলাম। তার জন্য একটা জার্নাল এন্ট্রি হতো, আমি এখানে জার্নাল এন্ট্রিটা সম্ভবত করিনি। তো জার্নাল এন্ট্রিটা হবে গিয়ে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল, অর্থাৎ এ আর বি এর ক্যাপিটালে বাই জেনারেল রিজার্ভ বলে লিখতে হবে। এখানে দেখো, হ্যাঁ, জেনারেল রিজার্ভের একটা অ্যামাউন্ট আছে 60,000। এই 60,000 জেনারেল রিজার্ভটা পার্টনারদের মধ্যে ভেঙে দিতে হবে, ঠিক আছে, 3:2 তে। তো সেটাই আমরা করেছি। দেখো, পার্টনার্স ক্যাপিটালে বাই জেনারেল রিজার্ভ বলে লিখেছি, দেখতে পাচ্ছ। 60,000 কে 3:2 ওর রেশিওতে ভাঙলে ব্রেকআপ হচ্ছে 36,000 আর 24,000 সম্ভবত, হ্যাঁ। বাই জেনারেল রিজার্ভ বলে 36,000 24,000 ব্রেকআপ করে দিয়েছি। রিভ্যালুয়েশনের যে প্রফিটটা হয়েছে, যেটা আমরা পার্টনার্স ক্যাপিটালে রিভ্যালুয়েশন লিখেছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ রিভ্যালুয়েশন লেখা হয়েছে টু পার্টনার্স ক্যাপিটাল। এর কন্ট্রাপোস্টিং করলে পার্টনার্স ক্যাপিটালে হচ্ছে গিয়ে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে 8,400 আর 5,600 লিখে দিয়েছি। তারপরে নতুন পার্টনার যেটা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, তার জন্য প্রথম এন্ট্রি যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, সেই এন্ট্রিটার কোনো পোস্টিং এখানে হচ্ছে না, কারণ আমরা না এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, না আমরা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট খুলিনি। তো ব্যাংক অ্যাকাউন্টে জাস্ট আমাদের ব্যাংকের সাথে ওটা প্লাস করে দেবো। আর পরের এন্ট্রি যেটা ছিল প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল, তাহলে এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল আমরা কি লিখবো, বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে লিখে ব্রেকআপটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে গুডউইল যেটা রাইট অফ হয়েছিল টু গুডউইল অ্যাকাউন্ট বলে লিখলাম। ওখানে দেখো জার্নাল এন্ট্রিতে লিখেছি এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল। তো টু গুডউইল বলে পোস্টিং আসছে। ওল্ড গুডউইল যেটা ছিল ব্যালেন্স শিটে, সেটা রাইট অফ করে দিয়েছি 12,000 and 8,000। প্রফিট অ্যান্ড লসের যে লসটা ছিল 10,000 টাকা, সেটাও ওল্ড পার্টনারদের মধ্যে ব্রেকআপ করে দিয়েছি। এর জন্য জার্নাল এন্ট্রি করেছি এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 4,000 আর 6,000 ব্রেকআপ লিখেছি। আর যে নতুন পার্টনাররা, ওল্ড পার্টনাররা যে প্রিমিয়াম ফর গুডউইলের হাফ অংশ তুলে নিয়েছে এস ক্যাপিটাল ডেবিট বিস ক্যাপিটাল ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, যে জার্নাল এন্ট্রি করেছি সেটাও এখানে রেকর্ড করে নিয়েছি, ঠিক আছে। এটা করার পর এ আর বি এর আমরা ক্যাপিটাল ব্যালেন্স করেছি। এ এর এই দিকটা যোগ করে হচ্ছে 1,69,800। বি এর হচ্ছে বি এর হচ্ছে গিয়ে 1,13,200। এই টোটাল দুটো এ আর বি এর টোটালেও লিখেছি। লেখার পরে ওপরে এগুলো করে ব্যালেন্স এসছে এর 149,100 আর বি এর এসছে 99,400। এইবার সি এর টাকা তো এখানে ডাইরেক্ট বলা ছিল না, বলেছিল এ আর বি এর যে অ্যাডজাস্টেড ক্যাপিটাল ব্যালেন্স হবে সেটা কম্বাইন করে, মানে তার টোটাল করে তার 50% টাকা নতুন পার্টনার সি নিয়ে আসবে। তো এখানে সেটাই করেছি। দেখো, এ আর বি এর যে অ্যাডজাস্টেড ক্যাপিটাল ব্যালেন্স সেটা হচ্ছে এই দুটো। এর ব্যালেন্স এখন 149,100 আর বি এর ব্যালেন্স অ্যাডজাস্টেড ক্যাপিটাল হচ্ছে 99,400। তাহলে দেখো নিচে লিখেছি সিজ ক্যাপিটাল উইল বি, এই যে 1,49,100 আর 99,400 এই দুটো যোগ করে যে টোটাল ক্যাপিটাল আসছে 248,500, তার 50% করলে 124,250, এটাই সি ক্যাপিটাল হিসাবে বিজনেসে নিয়ে আসবে। এবং সি বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসলে জার্নাল এন্ট্রিটা আমরা লিখে রেখেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কিন্তু এখানে টাকাটা বসাতে ভুলে গেছি। তোমরা এখানে টাকাটা এই এন্ট্রিতে বসিয়ে নেবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই জার্নাল এন্ট্রিটা করা আছে, কিন্তু এখানে টাকাটা ফাঁকা রাখা হয়ে গেছে। এই টাকাটা এখানে বসিয়ে নেবে। 1,24,000 কত একটা দেখলাম, 1,24,250 এই টাকাটা সি নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিজ ক্যাপিটাল করলে সিজ ক্যাপিটালে পোস্টিং আসবে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,24,250, সেটাই টোটাল হবে এবং সেটাই ব্যালেন্স হবে। তাহলে বেরিয়ে গেল নতুন পার্টনারদের তিনটে ক্যাপিটাল ব্যালেন্স। এইবারে আমরা চলে আসবো রিভাইজড ব্যালেন্স শিটে। রিভাইজড ব্যালেন্স শিটে প্রথমে লাইবিলিটি সাইডে চলে যাব, সেখানে পার্টনার্স ক্যাপিটাল বলে এ বি সি করে ওদের ক্যাপিটাল ব্যালেন্স গুলো লিখবো। ওদের টোটাল ক্যাপিটাল ব্যালেন্স হচ্ছে গিয়ে এই তিনটে যোগ করে, এখানে এটা কোনো কারণে লেখাটা আসেনি, 149,100, 99,400 আর 124,250, এই তিনটে যোগ করে ওদের টোটাল ক্যাপিটাল ব্যালেন্স আসবে 3,72,750, ঠিক আছে। এরপরে ক্রেডিটর্স এর কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই লিখেছি 40,000, আগের ব্যালেন্স শিটে যা ছিল সেটাই। বিলস পেবেল লিখেছি 10,000, আগের ব্যালেন্স শিটে যা ছিল তাই। আউটস্ট্যান্ডিং লাইবিলিটি একটা নতুন লাইবিলিটি ক্রিয়েট হয়েছে 4,000, সেটা আমরা লিখেছি। তো এইভাবে আমরা লাইবিলিটি সাইডটা কমপ্লিট করলাম। লাইবিলিটি সাইডের টোটাল হলো 4,26,750, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, এটা আমরা লিখলাম। বিলস পেবেল যা ছিল তাই লিখলাম 10,000, এডিটর্স লিখলাম 40,000। আর এই পার্টনারদের ক্যাপিটাল ব্যালেন্স গুলো এখানে লেখা হয়েছিল, কোনো কারণে একটা প্রিন্টিং এর প্রবলেমের জন্য হয়তো এই ব্যালেন্স গুলো আসেনি।
এই ব্যালেন্স গুলো ইনারে লিখে নেবে। এই তিনটে ব্যালেন্স 149, 199, 400 আর 124, 250 এবিসি এর এই তিনটে ক্যাপিটাল ব্যালেন্স এখানে লিখে নেবে। এই জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় লিখে নেবে এবং এই তিনটেকে টোটাল করে এদের টোটাল ক্যাপিটাল ব্যালেন্স আসবে 3,72,750। ঠিক আছে, এইবারে অ্যাসেট দিকে দেখি কি কি ইনক্রিজ ডিক্রিজ হলো। অ্যাসেট দিকে প্রথমে পুরোনো ব্যালেন্স শিটে বিল্ডিং ছিল 80,000 আর বিল্ডিং ইনক্রিজ করেছে রিভ্যালুয়েশনে আরো 20,000। টোটাল বিল্ডিং এর ভ্যালু এখন আউটসাইডে লিখবো 1 লাখ। প্ল্যান ছিল 70,000 পুরোনো ব্যালেন্স শিটে আর ইনক্রিজ করেছে আরো 5,000, তাহলে যোগ করে টোটাল ভ্যালু লিখবো 75,000। ফার্নিচার ছিল 34,000, এটার কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই বসিয়েছি। স্টক ইন ট্রেন্ডের ব্যালেন্স ছিল পুরোনো ব্যালেন্স শিটে 36,000 আর এটা রিডিউস করেছে 4,000। 36 থেকে 4,000 মাইনাস করে 32,000 এখন প্রেজেন্ট ভ্যালু। ডেটর্স কি করবো দেখো, ডেটর্সে 40,000 ছিল আর প্রভিশন এখানে 5,000 ছিল, আগে থেকে 5,000 প্রভিশন ছিল, আরো 3,000 প্রভিশন এখানে ক্রিয়েট করেছি, তাহলে টোটাল প্রভিশন হয়ে গেল গিয়ে 8,000। তো 40,000 থেকে 8,000 বাদ দিয়ে 32,000 এখন ডেটর্স এর ব্যালেন্স। বিল রিসিভেবল এর কোনো চেঞ্জ হয়নি, যা পুরোনো ভ্যালু ছিল তাই বসানো হয়েছে। ব্যাংকে কি হবে দেখো, অ্যাকচুয়ালি যতগুলো ব্যাংক ডেবিট হয়েছে সেগুলোকে আমায় প্লাস করতে হবে, আর যতগুলো ব্যাংক টু ব্যাংক হয়েছে মানে ক্রেডিট হয়েছে সেগুলোকে আমায় মাইনাস করতে হবে। বাই করা মানে এই যে পার্টনার্স ক্যাপিটাল বা রিভ্যালুয়েশনে যেগুলো বাই ব্যাংক হয়েছে, বাই ব্যাংক মানে হচ্ছে অ্যাসেট বেড়েছে, মানে ব্যাংক বেড়েছে, আমি সেই বাই ব্যাংক গুলোকে প্লাস করব। আর টু ব্যাংক মানে হচ্ছে ব্যাংক চলে গেছে টাকা ব্যাংক থেকে, মানে ব্যাংক কমে গেছে, সেগুলোকে আমরা ক্রেডিট করব, করে মানে মাইনাস করব, করে নেট যে ব্যাংক ব্যালেন্সটা হবে সেটা বসাবো। তো আগে ব্যাংকের যে ব্যালেন্স শিটে ছিল পুরোনো ব্যালেন্স শিটে সেটা লিখলাম 15,000। ঠিক আছে, পুরোনো ব্যালেন্স শিটে যেটা ব্যাংকের ব্যালেন্স ছিল সেটাকে লিখলাম 15,000। তারপরে দেখো এখানে লিখেছি ক্যাপিটাল ব্রড বাই সি, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে যেটা, এটাকে লিখবো এখানে প্লাস করব, ব্যাংক বেড়েছে। আর নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা যেটা নিয়ে এসছে 9,000 টাকা, সেটাকেও প্লাস করব। টোটাল প্লাস করে হলো এইটা। এখান থেকে প্রিমিয়াম ফর গুডউইল উইথড্রন বাই এ আর বি দুজনে ওই প্রিমিয়াম ফর গুডউইলের হাফ অংশ তুলে নিয়েছিল টু ব্যাংক বলে আমরা লিখেছিলাম দেখবে পার্টনার্স ক্যাপিটালে, সেটাকে মাইনাস করবো। মাইনাস করার পরে ব্যাংকের নেট ব্যালেন্স আসছে 1,43,750, এটাকে আমরা আউটারে লিখলাম। এবার অ্যাসেটস গুলো টোটাল করলাম। অ্যাসেটস গুলো টোটাল 1,75,000, 34,000, 32,000, 32,000, 10,000 আর 143,750 যোগ করে দেখবে ওই লাইবিলিটি টোটালের সাথে ইকুয়াল হয়ে গেল, অর্থাৎ রিভাইস ব্যালেন্স শিট তৈরি হয়ে গেল। এর পরের দিন থেকে এবিসি তিনজনে মিলে বিজনেস শুরু করে দিল। তো এইভাবে কোনো একটা পার্টনার যদি অ্যাডমিশন নেয় তার অ্যাকাউন্টিংটা আমরা এইভাবে প্রেজেন্ট করব। আশা করি আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পারলে। ডিটেলসে আমি ভিডিওর সমস্ত কিছু বললাম। এর পরের ভিডিওতে আমি আরো একটা অ্যাডমিশনের অঙ্ক নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে আরো কিছু নতুন নতুন অ্যাডজাস্টমেন্ট থাকবে। তোমরা কিন্তু অবশ্যই জার্নাল এন্ট্রির উপরে গুরুত্ব দাও, কারণ ছোট ছোট জার্নাল এন্ট্রি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। বড় রিভ্যালুয়েশন বা বড় পার্টনার্স ক্যাপিটালের অঙ্কের থেকেও ছোট ছোট জার্নাল এন্ট্রি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশনের জন্য কি জার্নাল এন্ট্রি হবে, কিভাবে রেকর্ড হবে, সেইটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তোমাদের কোয়েশ্চেনটা পুরো সিবিএসই ধাঁচের মতন হবে, বেশি অঙ্ক না করে ছোট ছোট অঙ্ক কিন্তু আসবে, এবং এই এক একটা ছোট ছোট ট্রিটমেন্ট তুলে তোমাদের বলবে যে এটার ট্রিটমেন্ট কি হবে, এটার জন্য কি জার্নাল হবে, এটার টাকাটা কি করে ক্যালকুলেট করতে হবে, এরকম ভাবে তোমাদের আসবে। তো যাই হোক, আজকে ডিটেলসে ভিডিওতে বললাম কি করে অ্যাডমিশন অফ পার্টনার করতে হয়। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে, এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তী যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য আপলোড করব যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পাও। আজকে এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।